সুরিত প্রবাসী পরিজনে ক্ষণিকের আনন্দ দোলা বেতার চয়নিকা উত্তরঙ্গ। পরিবেশনায় অনিন্দ যাত্রী। সংকুল জীবনে সংকল্পের দৃঢ়তা এবং ইচ্ছার আন্তরিকতায় সবকিছু নয়, পারিপার্শ্বিক অন্যান্য প্রতিকূলতা চলমান জীবনের গতিকে রুখে বারবার। শ্রোতাবৃন্দ, আজ 16ই নভেম্বর 1991 বর্ষপূর্তি ও সমাপনের এই সন্ধিক্ষণে উত্তরঙ্গের সবশেষ সংকলনে আমন্ত্রণ জানাচ্ছি আমি শামীম আহমেদ, আমি আফাজ উদ্দিন আহমেদ। আজকের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে মোহামেডান ফ্যান ক্লাব কানাডার সৌজন্যে। অনিন্দ যাত্রীকের পক্ষ থেকে মোহামেডান ফ্যান ক্লাবকে জানাই আন্তরিক ধন্যবাদ। শুরুতেই শোনা যাক গত সপ্তাহে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলীর খবর। পড়ছেন ফেরদৌসী আবেদিন। বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন গত 10ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস আনুষ্ঠানিকভাবে পালন করেছে। 1987 সালের এই দিনে স্বৈরাচারী এরশাদ সরকারের পদত্যাগের দাবিতে মিছিলরত অবস্থায় পুলিশের গুলিতে নূর হোসেন শহীদ হন। বাংলাদেশ ডাক বিভাগ এই দিন উপলক্ষে শহীদ নূর হোসেন স্মরণে একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করেছে। আগামী 21শে ডিসেম্বর বাকেরগঞ্জ 5 আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব আব্দুর রহমান বিশ্বাস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াতে আসনটি শূন্য হয়ে যায়। ঢাকার গ্রিন রোড সংলগ্ন পান্থপথে নির্মাণাধীন সুয়েরেজ পাইপলাইন ভেঙে মাটি ও কাদায় চাপা পড়ে 2 জন শ্রমিক নিহত ও 6 জন আহত হয়েছে। প্রধানমন্ত্রী বেগম জিয়া দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং একজন প্রকৌশলীর নেতৃত্বে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। সরাইল উপজেলার শাহবাজপুর ফেরিঘাটে তিতাস নদীতে নিমজ্জিত যাত্রীবাহী বাস থেকে নারী, পুরুষ ও শিশু সহ এ পর্যন্ত 28 জনের লাশ উদ্ধার করা হয়েছে। গত 14ই নভেম্বর সন্ধ্যায় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় দ্বিতীয়বারের মতো জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করেন। 103 জন সাক্ষাৎ লাভকারীর বেশিরভাগই প্রধানমন্ত্রীর কাছে চাকুরি, বাড়ি ও অর্থ সাহায্য প্রার্থনা করেন। ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র মির্জা আব্বাসের প্রাণনাশের একটি চেষ্টা পুলিশ ব্যর্থ করে দিয়েছে। এ ব্যাপারে একজন সশস্ত্র দুর্বৃত্তকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ আগামী 3 মাসের মধ্যে ভারতের কাছ থেকে দহগ্রাম ও আঙ্গরপোতার সংযোগ রক্ষাকারী 3 বিঘা করিডোর ফেরত পাবে বলে কলকাতার আনন্দবাজার পত্রিকার এক খবরে প্রকাশ। রাবেতা বাংলাদেশের জন্য কল্যাণকর তৎপরতা আরো জোরদার করবে। রাবেতা আলম আল ইসলামের মহাসচিব ডক্টর আব্দুল্লাহ ওমর গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে একথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবর্তনের কাজ শীঘ্র শুরু হবে। সরকার চাষিদের কাছ থেকে সরাসরি পাট কেনার জন্য বাংলাদেশ পাটকল কর্পোরেশনকে অতিরিক্ত 30 কোটি টাকা বরাদ্দ করেছে। বার্মা থেকে আগত রোহিঙ্গা মুসলমানদের আগামী জানুয়ারির মধ্যে দেশে ফিরিয়ে নেবার জন্য পররাষ্ট্রমন্ত্রী মুস্তাফিজুর রহমান 21শে নভেম্বর বার্মা গিয়ে বার্মা সরকারের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন। খবরের বাকি অংশ শুনবেন বিজ্ঞাপনের পর। ব্রিটিশ এয়ারওয়েজ কিংবা বিমান যে এয়ারলাইনটি বেছে নিন না কেন, ঢাকা মন্ট্রিয়াল ঢাকার রিটার্ন টিকিট এখন মাত্র $1330। টিকিটের মেয়াদ 6 মাস। যাত্রাপথে লন্ডনে রয়েছে স্বল্পকালীন বিরতি। শুধু তাই নয়, ঢাকা মন্ট্রিয়াল কিংবা মন্ট্রিয়াল ঢাকা রুটে ভয়াজ লো পাসার আপনাকে দিচ্ছে ওয়ান ওয়ে স্পেশাল। বিশ্বের যে কোনো স্থানে সুলভ মূল্যে আরামপ্রদ ভ্রমণের গ্যারান্টি দেয় ভয়াজ লো পাসার। বিস্তারিত তথ্যের জন্য ভয়াজ লো পাসারের অভিজ্ঞ প্রতিনিধি সুলতানা ফেরদৌসীর সাথে 86156117 কিংবা 65153365 এই নম্বরগুলোতে যোগাযোগ করুন।
14 নভেম্বর থেকে ক্রিসমাস পর্যন্ত মাসে কালসের বিশেষ ছাড়ের সুযোগ নিন। অভিজ্ঞ কর্মকর্তাদের তত্ত্বাবধানে নতুন সাজে আবির্ভূত হয়েছে মাসে গার্লস ইন্ডিয়ানা। মাসে কালসে স্বল্প মূল্যে আপনি পাবেন চাল, ডাল, তেল, সবজি, হালাল মাংস ও বাংলাদেশি মাছ ছাড়াও দেশীয় ও ভারতীয় শৌখিন দ্রব্য সামগ্রী। মাসে গার্লস ইন্ডিয়ানা, 660 ডার্লিংটন অ্যাভিনিউ, ফোন 733-8930, 733-8930। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সমস্ত শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাস বন্ধের জন্য সন্ত্রাস সংক্রান্ত কমিটি খুব শীঘ্র জাতীয় সংসদে তাদের প্রস্তাব পেশ করবে। এইসব প্রস্তাবের মধ্যে রয়েছে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার, সন্ত্রাস সম্পর্কিত নীতিমালা, বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসন অধ্যাদেশ সংশোধন ইত্যাদি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থগিত অনার্স ও মাস্টার ডিগ্রি ফাইনাল পরীক্ষা 12 নভেম্বর থেকে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সন্ত্রাস বন্ধে সরকারি পদক্ষেপের দাবিতে কর্মবিরতি পালন করায় বিশ্ববিদ্যালয় খুললেও এখনো ক্লাস শুরু হয়নি। যমুনা বহুমুখী সেতু নির্মাণ কর্তৃপক্ষ যমুনা নদীর উপর সেতু নির্মাণের যৌক্তিকতা বিশ্লেষণ করে বিশ্বব্যাংকের কাছে নতুন একটি পুনর্মূল্যায়ন রিপোর্ট পাঠাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি ইউনিয়নে শান্তি বাহিনীর গুলিতে 14 নভেম্বর 2 জন বালিকা সহ 6 জন নিহত হয়েছে। আন্তর্জাতিক শিশু অধিকার সনদ এবং বাংলাদেশের শিশু আইন ভঙ্গ করে স্যালভেশন আর্মি নামে একটি সংগঠন যশোর জেলার কয়েকটি এলাকায় দরিদ্র শিশুদের অভাবের সুযোগ নিয়ে তাদের ধর্মান্তরিত করছে বলে দেশীয় পত্রপত্রিকার খবরে প্রকাশ। এই সংগঠন পরিচালিত বিভিন্ন স্কুলে শিশু থেকে 5ম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক খ্রিস্ট ধর্ম শিক্ষা দেয়া হয়। সচিবালয়ের লিফটে আগে ওঠাকে কেন্দ্র করে ছাত্রদল কর্মী এবং সচিবালয়ের কর্মচারীদের মধ্যে সংঘর্ষে 8 জন আহত হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত একজন ছাত্রদল কর্মীকে গ্রেফতার করেছে। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ চিকিৎসার জন্য সরকারি তহবিল থেকে 3 লাখ টাকা মঞ্জুরি গ্রহণ করেও 13 দিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থেকে চিকিৎসা শেষে বিল না দিয়ে দেশে ফিরে আসেন। জাতিসংঘের বাংলাদেশ মিশন সম্প্রতি এই তথ্য জানায়। ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্তৃপক্ষ 12 নভেম্বর 179 তোলা ওজনের সোনার পাত আটক করেছে, যার আনুমানিক মূল্য 15 লাখ টাকা। দুবাই থেকে আগত ফ্লাইটে বাংলাদেশ বিমানের একজন যাত্রীর কাছ থেকে এই সোনা উদ্ধার করা হয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট এরশাদের বিরুদ্ধে আনীত সোনা চোরাচালান মামলার কার্যক্রম আগামী 12 ডিসেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে। খেলার খবর। 22 সদস্যের মোহামেডান স্পোর্টিং ক্লাব দল মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাবের সঙ্গে একাদশ এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডের খেলায় অংশগ্রহণের উদ্দেশ্যে গতকাল মালি গেছে। 19 নভেম্বর এই খেলা অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডের খেলায় মোহামেডান 3-0 গোলে জয়ী হয়। দামাল সামার ক্রিকেটে মোহামেডান 9 উইকেটে সূর্য তরুণকে হারিয়ে ক গ্রুপের গ্রুপ ফাইনালে উন্নীত হয়েছে। আজ ফাইনালে মোহামেডানের অতিথির সাথে মোকাবিলা করার কথা। খবর শেষ হলো। আগামীকাল মজলুম জননেতা মাওলানা ভাসানীর 15তম মৃত্যুবার্ষিকী। ভাসানীর স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ স্বরূপ আমরা নিবেদন করছি তারই একটি বক্তৃতার অংশ বিশেষ। দেশে কোনোদিন 80 টাকা মন চাউল হয়েছে? তুমি বলতে পারো শেখ মুজিবুর, ভাসানী বলতে পারে, ভাসানীর বাপ বলতে পারে, কোনদিন 80 টাকা মন চাউল হলো কেন? 4 মাস পূর্বে আমার দেশের চাউলের দর ছিল 30, 29, 31। সেই চাউল আমার 80 টাকা হলো কেন? 65 টাকা হলো কেন? 75 টাকা হলো কেন? ভারতের মারোয়ারি চোরা কারবারি
চড়াই উত্তরাই পেরিয়ে উত্তরঙ্গ আজ 1 বছরে পদার্পণ করল। এই পথ পরিক্রমণে নানা বিপত্তির মাঝে আর্থিক সংকটই ছিল প্রধান অন্তরায়। এ বিষয়ে আমাদের আজকের প্রতিবেদন হালখাতার খতিয়ান পড়ছেন আশরাফ আলী। গুটি গুটি পায়ে সৃষ্টি চঞ্চল উত্তরঙ্গ আজ 1 বছরে পদার্পণ করল। টালমাটাল সময়ে বেপরোয়া ইচ্ছায় সবার হয়েছিল অনিন্দ যাত্রী। সংগ্রামী স্পৃহা ছিল আন্তরিক প্রতিশ্রুতি, কিন্তু এই অভিযান তার কাঙ্ক্ষিত পরিণতি পেল না। বছরান্তে যোগ বিয়োগের হালখাতায় অযুত প্রশ্ন, অনেক খেদ। আসুন একবার তলিয়ে দেখা যাক, ব্যর্থতার এ দায়ভার কি কেবল অনিন্দ যাত্রীকের একার? একথা অনস্বীকার্য যে কোনো সৃষ্টিকে বাঁচিয়ে রাখে সুধীজনের সমাদর আর সমর্থজনের পৃষ্ঠপোষকতা। উত্তরঙ্গের তহবিলে কেবল ছিল কিছু অস্থির তরুণের প্রবল মনোবল, আর্থিক সাশ্রয় ছিল না। কোনো অব্যাহত আর্থিক সহযোগিতা ছাড়া এই প্রকল্প কিভাবে এতদিন টিকেছিল তা সত্যিই বিস্ময়কর। আমাদের অনুষ্ঠানে এবং নানাবিধ প্রচার কার্যক্রমে আমরা বারবার আর্থিক সাহায্যের আবেদন করেছি। বাংলাদেশি ও ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায়, কানাডীয় বিভিন্ন সাহায্য সংস্থা ও দাতব্য সংগঠনের দ্বারে দ্বারে হন্যে হয়ে ঘুরেছি আমরা। বাংলাদেশ সরকারের হাই কমিশনে অনেক যোগাযোগ করেও একটি সৌজন্যমূলক উত্তর পর্যন্ত মেলেনি। অনেকেই উত্তরঙ্গের প্রশংসা করেছেন, অনুরোধ করেছেন অনুষ্ঠানটি চালিয়ে যাওয়ার জন্য, কিন্তু সাহায্যের হাত প্রসারিত করেননি। কি অসাধ্য সাধনের ঝুঁকি আমাদের নিতে হয়েছে তা অনুষ্ঠানের ব্যয়ভার সম্পর্কে সামান্য আভাস দিলে হয়তো শ্রোতাদের কাছে স্পষ্ট হবে। কেবল অনুষ্ঠানের সময় বাবদ প্রতি সপ্তাহে বেতার কেন্দ্রকে দিতে হয়েছে $150। বাংলাদেশ থেকে টেলিফোনে খবর সংগ্রহের খরচ সপ্তাহে $50। এছাড়া ক্যাসেট, কাগজ ও যাতায়াত সহ অন্যান্য আনুষঙ্গিক খরচ সপ্তাহে প্রায় $20। অনুষ্ঠান শুরুর প্রাককালে প্রচার, রেজিস্ট্রেশন ও রেকর্ডিং সরঞ্জাম ক্রয়কল্পে যে $1500 ব্যয় হয়েছে তা এই সাপ্তাহিক হিসেবের বাইরে। সপ্তাহে $200 থেকে $225 অর্থাৎ মাসে $800 থেকে $900 সংগ্রহ করতে অনিন্দ যাত্রী হিমশিম খেয়েছে। প্রতি সপ্তাহে হতাশা ঘিরেছে, মনে হয়েছে পরবর্তী অনুষ্ঠান আর বুঝি প্রচার করা সম্ভব হলো না। ব্যয় অনুপাতে আমাদের আয় ছিল নিতান্ত নগণ্য। উত্তরঙ্গের 20 জন সহৃদয় শ্রোতা জন প্রতি মাসে $10 দিয়েছেন। এদের সাহায্য ছাড়া এই অনুষ্ঠান চালানো ছিল অসম্ভব। বিজ্ঞাপন থেকে প্রতি মাসে আমরা পেয়েছি প্রায় $100। কয়েকটি বাংলাদেশি রেস্তোরাঁ ও গ্রোসারি আমাদের অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেছে। আমরা কৃতজ্ঞতার সাথে তা স্বীকার করছি। বাদ বাকি ব্যয় মেটাতে হয়েছে উত্তরঙ্গ কর্মীদের নিজের পকেট থেকে। মন্ট্রিয়ালে বাংলাদেশের সংখ্যা 5 সহস্রাধিক। এর থেকে মাত্র 800 জন প্রতি মাসে উত্তরঙ্গকে $1 করে দিলে আজ এই অনুষ্ঠান বন্ধ হবার প্রশ্ন উঠত না। যাক সে কথা। উত্তরঙ্গ কেবল অনিন্দ যাত্রীকের নয়, মন্ট্রিয়ালের গোটা বাংলা ভাষাভাষী সম্প্রদায়ের। একে লালন করার, বাঁচিয়ে রাখার দায়িত্ব এককভাবে কি অনিন্দ যাত্রীদেরই ছিল? প্রিয় শ্রোতা, এই প্রশ্ন নিজেদের কাছে, এই প্রশ্ন আপনাদের কাছে। গত 1 বছরে প্রচারিত উত্তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কিছু কিছু অংশ নিয়ে এখন পরিবেশিত হচ্ছে প্রক্ষেপণ। আমাদের প্রথম অনুষ্ঠানটি আমরা শুরু করেছিলাম এভাবে। স্বরূপ সন্ধানে আমরা কতিপয় আনন্দ যাত্রী আপনাদের জন্য বয়ে এনেছি ফেনীর উত্তরঙ্গ। অন্তরে গাঁথা প্রচ্ছদপটে অবারিত সবুজ, রূপালী নদী, নকশি কাঁথা অথবা মেঠো পথ। ঘর থেকে দূরে ঘরোয়া আমেজ আস্বাদনে আমাদের এই নিঃস্বার্থ উদ্যোগ। কোনো বড় ধরনের অঙ্গীকার নয়, তবে একনিষ্ঠ প্রচেষ্টায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ। দুর্যোগ কিংবা অভ্যুত্থানে উত্তরঙ্গের সংবাদ ছিল অন্যতম সংবাদ সূত্র। নিয়মিত বিষয়, খবর। গত 30 এপ্রিল বাংলাদেশের উপর দিয়ে 9 ঘন্টা ধরে বয়ে যাওয়া প্রবল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রায় 1 লক্ষাধিক লোকের মৃত্যু এবং 90 লাখ লোক গৃহহারা হয়েছে। মহামারী, অনাহার ও আশ্রয়হীনতার কারণে মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পাবার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়টি ঘন্টায় 210 কিলোমিটার বেগে দেশের ঘনবসতিপূর্ণ মতামত সংগঠনে রাজনৈতিক অর্থনৈতিক বিষয়ভিত্তিক প্রতিবেদন
সবাইকে করেছে উদ্বুদ্ধ। অবশেষে বাংলাদেশের রাজনৈতিক ভাগ্যাকাশ হতে দুষ্ট নক্ষত্রের কক্ষচ্যুতি ঘটেছে। ছাত্র জনতার ধুমায়িত রোষ বিষুবিয়াসের বিষ ফুৎকার হয়ে ছারখার করে দিয়েছে এরশাদ শাহীকে। বিনোদন ও শিল্প সংস্কৃতির নবতম সংযোজন ছিল ঢাকায় বিনোদনের আধেয়। সৌরভ কানুনবালা সরকারের গাওয়া ভবের ভিসা শীর্ষক একটি পল্লী গীতির ক্যাসেট বের করেছে। সঙ্গীত পরিচালনায় রয়েছেন অবিনাশ শীল। আগামী 28শে মার্চ বিটিভি আক্তার ফেরদৌস রানার লেখা নাটক শীতের পাখি প্রচার করবে। নাটকটিতে অভিনয় করবেন হুমায়ুন ফরিদি ও শান্তা ইসলাম। স্থান কাল পাত্র ভেদে চমকপ্রদ ঘটনার সমন্বয়ে সাড়া জাগানো সংবাদ বিচিত্রা। আমরা যারা বেশ কিছুদিন থেকে বিভিন্ন রঙে রঙিন মোহময়ী এই নগরী মন্ট্রিয়লে বাস করছি, মন্ট্রিয়লের বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য নগরীর সম্মান লাভ তাদেরকে পুলকিত করেছিল। মন্ট্রিয়ল অবশ্য সেখানেই বসে নেই, সম্প্রতি সে আরো একটি উপাধি লাভ করেছে এবং সেটি হলো গাড়ি চুরির স্বর্গরাজ্য। শ্রোতাদের চেনা সুর আর প্রিয় গান নিয়ে মাসিক অনুরোধের গানের আসর অন্তরা। এবারের গানটি শিল্পী ফেরদৌসী রহমান, গানের প্রথম কলি ও কৃষ্ণচূড়ার রূপের আগুন, আর অনুরোধকারী শ্রোতারা হলেন পার্ক থেকে বাচ্চু ও খায়রুল। ক্যাসেটের পাশাপাশি আমরা পাক্ষিকভাবে প্রচার করেছি স্থানীয় শিল্পীর গান। অনুসন্ধানী প্রশ্নে বিভিন্ন সময়ে প্রচারিত দেশের গুণীজনদের সাক্ষাৎকার। আপনার কাছে এবারে আমরা জানতে চাইব, বাংলাদেশে খবর পড়া এখনো পেশা হিসেবে গড়ে ওঠেনি কেন? আমার মনে হয় সাংবাদিকতার জগতে এখন যেভাবে আধুনিকায়ন হয়েছে সব দিকের আর সব ক্ষেত্রে, পুরোপুরি যদি খবর পড়াটা পেশা হিসেবে গড়ে ওঠা যেত বাংলাদেশে, সেটা সুবিধাই হতো। কবিতার আবেদন ও ব্যক্তি প্রসারে আমরা সব সময় ছিলাম সচেষ্ট। এই যে শুনুন, আপনি যখন ঝাঁকমুখে চামচে স্যুপ খান চমৎকার, তখন আপনার সাফ সুতরো হাতে ধপধপে শার্টের আস্তিনে এতটুকু রক্তচিহ্ন চোখে পড়ে না কারো। আপনি যখন হাসির চুমুই যত্রতত্র ঝরিয়ে দেন, কেউ বলবে আপনি আদর্শ। নির্মল আনন্দ দেওয়ার প্রয়োজনে শ্রোতাদের জন্য আমাদের নিবেদন ছিল নানা রকম কৌতুক নকশা। তারে ধরি মারে নাকা, তারে ধরি মারে নাকা, তারে ধরি কন্যায় নাকা, তারে ধরি মারে নাকা, তারে ধরি কন্যায় নাকা, তারে ধরি তাবরায় নাকা, তারে ধরি কন্যায় নাকা।
উত্তরঙ্গের উল্লেখযোগ্য দিক ছিল বিশেষ উপলক্ষে প্রচারিত সময়ানুগ ও সমাজ সচেতন নাটক। নীল ফকফকে সকাল, গেল রাতের ছড়ানো ছিটানো শৈত্য ইন্দ্রিয়ে এক মায়াযুক্ত অনুভূতির সঞ্চালন করে। এমনি এক সকালে মেঘনাপাড়ের খঞ্জনপুরের বাঁশঝাড় আর আম গাছের ফাঁক দিয়ে সূর্য ওঠে। অতি সাধারণ 365 দিনের একটা সাদামাটা আট পরে সকাল হয় ইন্টাজ রহিমন্দির আঙিনায়। আজ ফাল্গুন মাসের 8 তারিখ। জীবন এত কাছে গুন্ডাপ করেন কে? দাঁতন না কই কয়টা শোনা যায়? আপনি হাতে দেখি কন না, এটা যাই বুঝলি। পাইলেটা কি প্রায় 3-4 সময় ঘন্টা দিয়ে রাখছো, একটু ঘুমাইছো দিবা না নাকি? সকালবেলা আবার কামের লেগে উঠতে হইব, নিজে তো কাম কাজ নাই কোনো। এই বিদেশে আইসে যে একটু শান্তি মতো কাম কাজ করমু, এটাও দিবা না? মাইতে এসে বাইতো বাজায় দিছ। ধমকাওকে আমি কি খারাপ কইলাম নি? আবার কথা কস, সময় হয়ে গেছে আর সে এখনো শুয়ে শুয়ে নাক ডাকে, আবার করে খারাপ পেলাম নাকি? তাড়াতাড়ি উঠা হাত মুখ দাও, খাওয়ানোর কি কি আছে একটু গরম দে, উজু কইরা সে উরি খা, অযথা কইরা কামে রওনা দিস। দাঁড়া ওইটা তো কি তুমি। এছাড়াও আমাদের প্রচারে ছিল আলেখ্য অনুষ্ঠান, জনপ্রিয় পুরনো গান, অডিও ক্যাসেটে ধারণকৃত মঞ্চ ও টিভি নাটকের অংশবিশেষ ইত্যাদি। উত্তরঙ্গের কণ্ঠশিল্পী ও কলাকুশলীরা অনুষ্ঠানে এ যাবৎ যা করেছেন তা ছিল পূর্ব নির্ধারিত। আজ তারা চলবেন নিজ নিয়মে ব্যতিক্রমী কোনো কিছু পরিবেশনের উদ্দেশ্যে। খবর পড়া বা আসর পরিচালনায় ব্যস্ততার কারণে শিল্পী ফেরদৌসী আবেদিনের গান আমাদের এতদিন শোনা হয়ে ওঠেনি। এবার তাহলে ফেরদৌসী আবেদিনের কণ্ঠে শোনা যাক গান। চলে যেতে যেতে দিন বলে যায়, আধারে শেষে ভোর হবে, হয়তো পাখির গানে গানে তবু কেন মন উদাস হলো, হয়তো বা সবাই মুছে যাবে, হয়তো বা থাকবে না সাথে কেউ। ও উপস্থাপনের কেতাবি ঢং থেকে বেরিয়ে কবিতা আবৃত্তি করছেন আফাজ উদ্দিন আহমেদ। সেই বিরাট খামারটাতে কোনো বৃষ্টি হয় না, আমারই কপালের ঘাম দিয়ে গাছগুলোকে তৃষ্ণা মেটাতে হয়। সেখানে যে কফি ফলে আর চেরি গাছে যে টুকটুকে লাল রঙের বাহার ধরে তা আমারই ফোঁটা ফোঁটা রক্ত যা জমে কঠিন হয়েছে। কফিগুলোকে ভাজা হবে, রোদে শুকোতে হবে, তারপর গুঁড়ো করতে হবে, যতক্ষণ না তাদের গায়ের রং হবে আফ্রিকার কুলির গায়ের রঙের ঘোর কৃষ্ণবর্ণ, আফ্রিকার কুলির জমাট রক্তে ঘোর কৃষ্ণবর্ণ।
যে পাখিরা গান গায় তাদের জিজ্ঞাসা করো, যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছুটোছুটি করছে তাদের, যে বাতাসে মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে মর্মরিত হয় তাদের, কে ভোর না হতেই ওঠে, কে তখন থেকেই খেটে মরে, কে লাঙল কাঁধে দীর্ঘ রাস্তা কুজো হয়ে হাঁটে, আর কেই বা শস্যের বোঝা বইতে বইতে ক্লান্ত হয়, কে সেই মানুষ? বিচিত্র সংবাদ সংগ্রহে হিমশিম খাওয়া মাসুদ হাসানের কণ্ঠে শুনুন গত 2 দশকের জনপ্রিয় স্লোগান। তোমার আমার ঠিকানা পাঠাবে না যমুনা, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলে জিয়া জিয়া, এক দফা এক দাবি, এরশাদ তুই কবে যাবি, বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, সামরিক জান্তা ব্যারাকে যাও, গণতন্ত্র ফিরিয়ে দাও, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না তা হবে না, পুলিশ তুমি যতই বারো, তোমার বেতন 412, জেলের তালা ভাঙবো, চামিয়াকে আনবো, দেওয়ান গাজীর চরিত্র ফুলের মতো পবিত্র, ক্যাম্পাসে পুলিশ কেন, ক্যাম্পাসে পুলিশ কেন, উত্তরঙ্গ বন্ধ কেন, অনিন্দ যাত্রী জবাব দাও। বিনোদন অঙ্গনের একটি গোপন খবর আজ আবিষ্কৃত হলো। হারমোনিকা বাজাবেন শাহ আলম নাসিম। এতদিন তিনি পর্দার আড়ালে আবহ সঙ্গীতের কাজ করেছেন। আজ মেহেদি ফারুক কথা বলবেন যাত্রার ধ্বনি। কিরে মাখন, মন্ত্রী কবে এলি রে? বেশি দিন হয়নি দাদা, মাত্র 2 মাস। তো কি করে এলি রে অত ছেড়া? ভিসা কি পেয়েছিলি? না দাদা, গলা কাটা পাসপোর্টে হাওয়াই জাহাজে চড়ে এসেছি। তো কাজ টাজ কিছু করছিস? বসে বসে শুধু সোশ্যাল খাচ্ছি। কি করে করবে বলে দাদা, নাম্বার তো এখনো পাইনি, তাই বসে বসে শুধু সোশ্যাল খাচ্ছি। কেন অন্য নম্বরে 2 নম্বর কাজ করতে পারিসনি? এমন এটা কিছু ভাবছি দাদা। তো টাকা পয়সা কি কিছু জমিয়েছিস? কিভাবে জমাবো বলো দাদা? প্রতি শুক্রবার আর শনিবার রাতে ক্লাব আর ডিস্কোতে সব শেষ করে যায়। কে বলে সে হতে ছেড়ে? কি করে বলবো বলে দাদা, পানি টানি না খেলে আর বিদেশ কেন? তুই তো গোল্লায় গিয়েছিস, সে হতে ছেড়ে গোল্লায় গিয়েছিস। মিতভাষী হলেও তিনি কথায় অপটু নন। উপস্থাপনার পরিবর্তে স্বরচিত কবিতা লক্ষ্যের ঠিকানা আবৃত্তি করছেন আশরাফ আলী। সমুদ্র দেখার স্বাদ আমার বহুদিনের, কখনো স্বপ্নে কখনো জেগে অতলান্ত নীলের আকাঙ্ক্ষা করেছি বারবার। করেছি অবগাহন ফেনীল উর্মিমালায়, লোনা স্বাদে মুখ দেখিয়েছি কল্পনায়। অবশেষে একদিন সমুদ্রের নীলে নয় আকাশের নীলে প্রথম মেলে পাড়ি দিলাম 7 সমুদ্র 13 নদী। কত আশা ছিল, কত কথা ছিল কথা রাখার, কি যে হলো আর কি যে হলো না হিসেব মেলে না। সেদিন একজন বলল কানে কানে, পথ চলাতেই আনন্দ যদি হয়, পথের ক্লান্তি যায় উবে, লক্ষ্যের ঠিকানা খুঁজে অবসন্ন হয় না হৃদয়। আপাত নির্বিকার খবর পড়লেও আবেগের অভাব শামীম আহমেদের কোনো সময় ছিল না। তার কণ্ঠে শুনুন খবর নয়, অন্য কিছু। উপস্থিত সকলেরই কই আমার বাজান, তিনি সত্যই বলেন মিলিটারি এ বাড়িতে আইসা ছিলেন। এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, তিনি নিজেই কাল আইসা ছিলেন। যেমন মানুষ গেলে পথে চিহ্ন থাকে, আছে চিহ্ন আছে, যেমন বাড়ির শেষে পারে চিহ্ন থাকে, আছে চিহ্ন আছে। এক বর্ণ মিশা না যে তিনি আইসা ছিলেন। তবে
জিজ্ঞাসা করেন, বাজানেরে একবার জিজ্ঞাসা করেন তিনি কেন গতকাল এসেছিলেন। মা বইলা কে ডাকে আমারে, জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন মিলিটারি সব কেন গতকাল এসেছিলেন। কেউ যাইতে চায় না বাজান, কেন জানতে চান? নিজের মুখের দিকে একবার নিজেই তাকান, কি দেখতে পান? নাটক লেখা এবং নাটক চর্চার পাশাপাশি হেলালের রয়েছে আরো বিচিত্র খেয়াল। দেখা যাক সাইফুল ওয়াদুদ হেলাল আমাদের কি শোনায়। আমি নিশ্চিত ছিলাম পারুলের সঙ্গে কোনো একদিন চোখাচোখি হবে এবং সেও চিনতে না পেরে শফিকের মতো ব্যস্ত ভঙ্গিতে চলে যাবে, কিন্তু পারুল আমাকে এক পলকে চিনে ফেললো। আমাকে দেখে সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়লো। আমি খুব স্বাভাবিক গলায় বললাম, ভালো আছো পারুল? অনেকদিন পর দেখা, আমার খুব একটা জরুরি কাজ আছে, যাই তাহলে, কেমন? পারুল আশ্চর্য অধিকৃত চোখে তাকিয়ে রইল আমার দিকে। আমি যখন চলে যাবার জন্য পা বাড়িয়েছি তখন সে কথা বলল, তোমার এমন অবস্থা হয়েছে? আমি অল্প হাসির ভঙ্গি করে হালকা সুরে বলতে চেষ্টা করলাম, ব্যবসাটা ফেল মেরেছে পারুল। আচ্ছা যাই তাহলে। পারুল সে কথার জবাব দিল না। আমি বিস্মিত হয়ে দেখি তার চোখে পানি এসে পড়েছে। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ক্লান্ত ভঙ্গিতে হেঁটে চলে গেল। পারুলকে আমি ভুলেই গিয়েছিলাম যে জীবন আমার শুরু হয়েছে সেখানে প্রেম নিতান্তই তুচ্ছ ব্যাপার, কিন্তু সামান্য কয়েক ফোঁটা মূল্যহীন চোখের জলের মধ্যে পারুল নিজেকে আবার প্রতিষ্ঠিত করলো। আমাদের অন্যতম সংগঠক এজাজ আক্তার তৌফিক জরুরি কাজে অনুপস্থিত থাকায় তার পক্ষ হয়ে আমরা শ্রোতাদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের অনুষ্ঠান প্রায় শেষ লগ্নে। বিদায় অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার পূর্বে আমাদের শেষ কথা, শিল্প ও বিদ্রোহের মৃত্যু ঘটবে সেদিন যেদিন ভূপৃষ্ঠে একটি মানুষও বেঁচে থাকবে না। আপনাদের চাহিদা পূরণে আর নিজস্ব প্রতিশ্রুতি রক্ষায় অপূর্ণতার ক্ষোভ আমাদের রইল। এর সব দায় দায়িত্ব উত্তরঙ্গের। আজকের শেষ তরঙ্গটি ইথারে মিলিয়ে যাবার পর ছোট গল্পের অশেষ রেশটুকুর মতো উত্তরঙ্গ আপনাদের স্মৃতিতে ঠাঁই করে নি, এই প্রত্যাশায় শুভরাত্রি।